আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে শিখব পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স দ্যাট মিনস চলমান অতীতকাল। এখানে সংজ্ঞা দেওয়া আছে অতীতকালে কোনো কাজ চলছে এমন বোঝালে সেটা হয় পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে মনে রাখতে হবে যে অতীতকালের কোনো কাজ যদি আমাদের চলমান বোঝায় সেটি হচ্ছে আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স। যদি আমরা এই টেন্সটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আলোকে শিখি সেক্ষেত্রে আমাদের জন্য শেখাটা অনেক সহজ হবে। যেমন যদি আমি বলি যে লোকটি আমার দিকে তাকাচ্ছে, লোকটি আমার দিকে তাকাচ্ছে, তাকাচ্ছে বলতে কি বর্তমান কালের চলমান কাজ, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আবার এই টেন্সটাকে যদি আমি অন্যভাবে বলার চেষ্টা করি যে লোকটি আমার দিকে তাকাচ্ছিল, লোকটি আমার দিকে তাকাচ্ছিল, তাহলে এই বাক্যটি কিন্তু আমাদের অতীত। তাহলে লোকটি আমার দিকে তাকাচ্ছিল, তাকাচ্ছিল বলতে কি বোঝাচ্ছে যে এটা হচ্ছে অতীতকাল কিন্তু চলমান, মনে হয় এখনো তাকাতেইছে। তাহলে এরকম অতীতকালের যদি কোনো কাজ চলমান বুঝায় অনায়াসেই বুঝতে হবে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা একটা উদাহরণের মাধ্যমে এখন শিখে নেব যে আমরা কিভাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সটাকে আমরা আইডেন্টিফাই করতে পারি। ঠিক আছে, দেখা যাক। যদি আমি বলি লোকটি আমার দিকে তাকাচ্ছিল, লোকটি আমার দিকে তাকাচ্ছিল, তাহলে এটা হচ্ছে আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এই বাক্যটাকে আমরা কিভাবে ইংরেজিতে রূপান্তরিত করব সেই স্ট্রাকচার দিয়ে আমরা এখন সেটা শিখে নেব। ঠিক আছে, আর এই পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে কি আমাদের, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ছিল কি সাবজেক্ট প্লাস এম ইজার প্লাস ভার্ব অন প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে ওখানে ছিল এম ইজার, এখানে শুধু এই এম ইজারের পাশটা কি ওয়াজ আর, এটা যুক্ত করলেই হয়ে যাচ্ছে। বাকি ঠিক আগের মতোই, যেমন প্রথমে হবে সাবজেক্ট, তারপর নিতে হবে ওয়াজ অথবা ওয়ার, তারপর ভার্ব অন প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে এই বাংলা বাক্যটাকে আমরা যদি ইংরেজিতে রূপান্তরিত করতে চাই তাহলে আমাদের এই স্ট্রাকচারটা অনুসরণ করতে হবে। তার আগে আমরা এই ওয়াজ আর এর ব্যাপারটা একটু দেখব। ঠিক আছে, তাহলে মনে রাখতে হবে যে ওয়াজ আমরা কিভাবে মনে করবো, এই ওয়াজটা কোথায় ব্যবহার করতে হবে। তাহলে আই প্লাস থার্ড পারসন, তাহলে মনে রাখতে হবে যে আই এর সঙ্গে ওয়াজ হয় আর সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে আমাদের কি হবে ওয়াজ। ঠিক আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হতে হবে। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি নিতে হবে ওয়াজ। যেমন আই ওয়াজ, কামাল ওয়াজ, হি ওয়াজ, সাথী ওয়াজ, শি ওয়াজ, দ্য মার্কার ওয়াজ, ইট ওয়াজ। তাহলে আই এর সঙ্গে ওয়াজ হয় এবং সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি হয় ওয়াজ হয়, আর বাকি সব ক্ষেত্রে কি হয় ওয়ার। এখন কিভাবে দেখি, যে যেমন বলি উই ওয়ার, ইউ ওয়ার, দে ওয়ার, এরকম। ঠিক আছে, তাহলে আমরা এখন এই বাক্যটাকে ইংলিশে রূপান্তরিত করব। তাহলে লোকটি, লোকটির ইংলিশে কি দা ম্যান, তাহলে আমরা সাবজেক্ট নিলাম এখানে কি দা ম্যান, তারপর কি ওয়াজ অথবা ওয়ার। তাহলে লোকটি, এখানে লোক একজন, এটা নাউন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমরা কি নেব ওয়াজ। তাহলে দা ম্যান ওয়াজ। এখন তাকাচ্ছিল, তাহলে তাকানোর ইংলিশটা কি লুক, তাহলে লুক ভার্ব ওয়ান, তাহলে ভার্ব টু হবে কি লুকড, এটা ভার্ব টু হয় আবার কি ভার্ব থ্রিও হয়। তাহলে আমাদের দরকার কি ভার্ব ওয়ান, তাহলে ভার্ব ওয়ানটা কি আছে এখানে লুক, তার সাথে কি করতে হবে আইএনজি লুকিং, কার দিকে আমার দিকে, একটা অ্যাট প্রিপজিশন নিতে হবে অ্যাট মি, তাহলে দ্য ম্যান ওয়াজ লুকিং অ্যাট মি। ওকে,
তাহলে এইভাবে আমাদের এই রকম পাস্ট কন্টিনিউয়াস টেন্স যে বাংলা বাক্যগুলো রয়েছে আমরা এই স্ট্রাকচার অনুসরণ করে এটাকে কি ইংলিশে রূপান্তরিত করতে পারি। যদি আবার বলা হয় যে আমি ইংরেজিতে কথা বলছিলাম, আমি ইংরেজিতে কথা বলছিলাম, বলছিলাম বলতে অতীতকাল চলমান পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এটাকে ইংলিশ করতে গেলে কি হবে, তাহলে আই ওয়াজ স্পিকিং ইন ইংলিশ, তাহলে আই ওয়াজ স্পিকিং ইন ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলছিলাম। ওকে, তাহলে আমরা এখন পরবর্তী টেন্সে চলে যাব। তাহলে আমাদের 3 নম্বর যে টেন্সটি রয়েছে সেটা হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স, এই টেন্সটা আমরা একটা অন্য সিস্টেমে শিখবো, ঠিক আছে। তাহলে এই পাস্ট পারফেক্ট টেন্সে আমাদের কাজ থাকবে হচ্ছে কি দুইটি কাজ, একটি আগে ও একটি পরে। তাহলে এই পাস্ট পারফেক্ট টেন্সে কাজ থাকে হচ্ছে মূলত আমাদের দুইটি। তাহলে দুটি কাজ হলে একটি কাজ আগে সম্পূর্ণ হয়, একটি কাজ পরে সম্পূর্ণ হয়। তাহলে মনে রাখতে হবে যে কাজটা আগে সম্পূর্ণ হয় সেটা হচ্ছে আমাদের কি পাস্ট পারফেক্ট টেন্স, আর যে কাজটা পরে সম্পূর্ণ হয় সেটা হচ্ছে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা ইতিমধ্যেই কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স শেখার আগে আমরা কিন্তু গত ক্লাসে পাস্ট ইনডিফিনিট টেন্স শেষ করেছিলাম, তাই কিনা। তাহলে আমরা আজকে শুধু দেখব যে এই পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা আসলে কি। একটু স্ট্রাকচার আগে লিখে নেই। প্রথমে হবে সাবজেক্ট, তারপর নিতে হবে হ্যাড, তারপর ভার্ব থ্রি, তারপর হচ্ছে অবজেক্ট। এটা হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। যেহেতু আমরা গত ক্লাসে পাস্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করছিলাম, তার মানে ওটা এখানে শেখার প্রয়োজন নেই। আমি তবুও জিনিসটা এখানে আইডেন্টিফাই করি, এটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। এখন বাংলা বাক্য দিয়ে একটা উদাহরণ দিয়ে বুঝবো। যদি আমি একটা বাক্য লিখি এখানে, ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল। ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল। তাহলে এখানে বাক্য আছে দুইটা, ডাক্তার আসার পূর্বে, ডাক্তার এখনো আসেনি, রাস্তায় আছে, রোগীটি মারা গেল। তার মানে কি ডাক্তার আসার পূর্বে কিন্তু রোগী মারা যাওয়া শেষ। তাহলে রোগীটি মারা গেল এই কাজটাকে আগে সম্পূর্ণ হয়েছে। আর ডাক্তার আসার এটা হচ্ছে এখনো আসে নাই, রাস্তাতেই আছে মনে করেন। তার মানে কি এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এইরকম আমি আর একটা বাক্য লিখি, আমি এখানে আসার পর রহিম আসলো। তাহলে আমি এখানে আসার পর রহিম আসলো। তাহলে আমি এখানে আসার পর, আমি কিন্তু এখানে আগে আসছি, পরে কিন্তু রহিম আসছে। তার মানে আমি এখানে আসার পর এই কাজটা যেহেতু আগে সম্পূর্ণ হয়েছে, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। আর রহিম আসলো এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। এখন এই বাক্যগুলোকে আমরা কখন কিভাবে ইংলিশে রূপান্তরিত করব সেই বিষয়টা আমরা এখন দেখব, ঠিক আছে। তাহলে প্রথমে আমি দেবো বিফোর, বিফোর, তারপর হচ্ছে আফটার। আচ্ছা, তাহলে বিফোরের যে প্রথম বাক্যটা হবে সেটা হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স। আর পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, ইনডিফিনিট টেন্স। আর আফটারের ক্ষেত্রে এটা এখানে আসবে, এটা এই পাশে চলে যাবে। তার মানে পাস্ট ইনডিফিনিট টেন্সটা এখানে আসবে, পাস্ট ইনডিফিনিট টেন্স, আর পরে যারা চলে যাবে পাস্ট পারফেক্ট টেন্স।
এখন আমি একটু পাস্ট ইনডিফিনিট স্ট্রাকচার লিখে দিই। এখানে প্রথমে হবে সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস কি অবজেক্ট। এটা হচ্ছে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। আর এখানে দেওয়া আছে কি পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। তার মানে এই দুটো স্ট্রাকচার দিয়ে আমরা এরকম বাক্যগুলোকে বাংলা থেকে ইংলিশে রূপান্তরিত করতে পারবো খুব সহজেই। কিভাবে দেখেন, তাহলে আমরা যদি এই বাক্যটাকে প্রথমে ইংলিশ করতে চাই, ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল, তাহলে কোন কাজটা আগে সম্পূর্ণ হয়েছে? রোগীটি মারা গেল, এবং বাক্যটার মধ্যে কি পূর্বে আছে না? তাহলে পূর্বের ইংলিশটা কি? বিফোর। আর এই বাক্যটার মধ্যে কি আছে? আসার পর কথাটা লিখিনি আমি, পর। তার মানে এই দুটো নিয়মের মধ্যে আমরা কোনটা ব্যবহার করব সেটা বাংলা বাক্যই বলে দিবে। যে বাংলা বাক্যের মধ্যে পূর্বে বা আগে থাকে, সেক্ষেত্রে আমরা এই নিয়মটাকে ফলো করবো, যেহেতু বিফোর মানেই তো পূর্বে বা আগে। আর যদি বাক্যটার মধ্যে পর কথা উল্লেখ থাকে, সেক্ষেত্রে আমরা এই আফটারের নিয়মটা অনুসরণ করব। ঠিক আছে, দেখি আমরা যদি এই বলি যে ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল, তাহলে এখানে পূর্বে আছে কিনা? তাই কিনা? পূর্বে আছে। তাহলে আমরা বিফোরের নিয়মটা ফলো করব। তাহলে বিফোরে যে প্রথম বাক্যটা আছে পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে এই বাক্য তো দুটো এখানে আছে, ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল। এখন এই দুটো বাক্যের মধ্যে কোনটা পাস্ট পারফেক্ট টেন্স এটা কিন্তু চিনতে হবে। আমি আগেই বলছি যে দুটা কাজ থাকবে এই টেন্সের মধ্যে, যে কাজটা আগে সম্পূর্ণ হয় এটা হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স, আর যেটা পরে সম্পূর্ণ হয় এটা হচ্ছে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে ডাক্তার আসার পূর্বে, ডাক্তার কিন্তু এখনো আসেনি, কিন্তু রুগী মারা যাওয়া কিন্তু শেষ। তার মানে কি কাজটা হচ্ছে কোনটা আগে? রুগীটি মারা গেল। তার মানে ওই বাক্যটাকে যে পাস্ট পারফেক্ট টেন্স ট্রাই করতে হবে, যদি বিফোরের ব্যবহারটা আমাদের। তাহলে প্রথমে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি আছে? এখানে কি আছে? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি প্লাস কি আছে? অবজেক্ট। তাহলে রুগীটি মারা গেল এটাকে ইংলিশ করতে হবে। তাহলে রুগীটি দ্য পেশেন্ট, দ্য পেশেন্ট সাবজেক্ট নিছি আমরা, এখন কি নেবো? হ্যাড। সাবজেক্ট নিছি আমি কি? হ্যাড না? তাহলে দ্য পেশেন্ট হ্যাড। তাহলে এই যে ভার্ব থ্রি নিতে হবে, মারা গেল। ভার্ব কি আছে এখানে? বাংলাটা মারা গেল। তাহলে মারা যাওয়ার ইংলিশটা কি? মারা যাওয়ার ইংলিশটা কি? এই যে ডাই, ভার্ব থ্রি কে ডাইট, এটা ভার্ব টু হয় আবার কি ভার্ব থ্রি হয়, এটা হচ্ছে আমাদের ভার্ব ওয়ান। আমাদের লাগবে কি? ভার্ব থ্রি। তাহলে আমি কি নেবো? ডাইট। তাহলে দ্য পেশেন্ট হ্যাড ডাইট, পূর্বে কথাটা কিন্তু আছে, তাহলে পূর্বের ইংলিশে কি? বিফোর। এই বিফোরটা বসাই দেবো। এটা আসার, ডাক্তার আসার। তাহলে এটা কিন্তু আমাদের ফার্স্ট ইনডিফিনিট টেন্স। এটাকে ইংলিশ করতে গেলে কোনটা দিয়ে করতে হবে? সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস কি? অবজেক্ট। ডাক্তার আসার, তাহলে সাবজেক্ট হবে কি? দ্য ডক্টর। দ্য ডক্টর। এখন আসার ইংলিশটা কি? এই যে সাবজেক্ট প্লাস নিব ভার্ব নেব না আমরা, আসা। তাহলে আসার ইংলিশটা কি? কাম মানে হচ্ছে কি? আসা। আর ভার্ব টু কি? কেম। আর ভার্ব থ্রি কি? আবার কাম। এটা ভার্ব ওয়ান, এটা ভার্ব টু, এটা হচ্ছে কি? ভার্ব থ্রি। তাহলে আমাদের নিতে হবে কি? ভার্ব টু। তাহলে আমরা কি? দ্য ডক্টর কেম, ডাক্তার আসার। তাহলে ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল। এখন ২ নম্বর যে বাক্যটা আছে সেটা আমরা একটু ইংলিশ করব। আমি এখানে আসার পর রহিম আসলো। তাহলে বাক্যে কি পর কথাটা উল্লেখ আছে না? তাহলে পর কথাটা উল্লেখ থাকলে পরের ইংলিশটা কি? আফটার। কারণ আমাদের এটাতে করতে হবে এখন। তাহলে আফটার নিয়ম থাকলে বা পর কথাটা উল্লেখ থাকলে কিন্তু আমরা কিন্তু এই নিয়মটা ফলো করব না, অবশ্যই কি আফটারের নিয়মটাই ফলো করতে হবে, কারণ আফটার মানেই কিন্তু পরে। তাহলে এখানে প্রথম টেন্সটা কোন টেন্স হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স। এখন এই বাংলা বাক্যের মধ্যে কোন কাজটা পরে ঘটছে সেটা কিন্তু আমাদের কি? পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমি এখানে আসার পর রহিম আসলো, পরে কিন্তু রহিম আসছে, এটাকে ইংলিশ করতে হবে। আর সেই নিয়মটা কোনটা? পাস্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট। তাহলে আমরা সাবজেক্ট নেব প্রথমে কি? রহিম। তাহলে রহিম, তাহলে সাবজেক্ট পর কি? ভার্ব টু না? তাহলে আসার জিনিস কাম, কামের ভার্ব টু কি? কেম। রহিম আসলো কোথায়? যাচ্ছে এখানে, তাহলে হেয়ার। রহিম কাম হেয়ার, রহিম এখানে আসলো, তাহলে পরের কথাটা উল্লেখ আছে এখানে বাংলা বাক্যে। তাহলে নেব কি আমরা? আফটার। আফটার আমি, আচ্ছা, আমি এখানে আসার,
সরি, এই হেয়ারটা এখানে হবে না, যেহেতু হেয়ারটা পরের কথা বলছি। তা রহিম আসলো আফটার আফটার আমি এখানে আসার পর, তাই না? তাহলে এখন আমরা সাবজেক্ট নেবো কি, আই। এখন এখানে কি আছে সাবজেক্টের পর, আই হ্যাড। এখন কি ভার্ব থ্রি। এই যে আমি এখানে আসার জিনিসটা কি, কাম। তাহলে কামের ভার্ব থ্রি কি আছে এখানে, কাম। তাহলে আই হ্যাড কাম হেয়ার। তাহলে এখানে কথাটা যদি এই বাক্যের মধ্যে আছে, আমি ভুল করে এখানে লিখে ফেলছিলাম, ঠিক আছে? তাহলে এইভাবে আমাদের এই পাস্ট পারফেক্ট টেন্সটাকে আয়ত্তের মধ্যে নিতে হবে। এটা যদিও আমাদের একাডেমিক সিলেবাসের মধ্যে তেমন প্রয়োজন নেই, কিন্তু চাকরির পরীক্ষাতে গেলে না এরকম বাক্যগুলো আমাদের পরীক্ষাতে আসে, তাদের জন্য এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আমরা এবার দেখবো যে 4 নম্বর যে টেন্সটা আছে, এটা আমাদের শেখার প্রয়োজন নেই। আমরা এখন দেখবো যে ফিউচার টেন্স 4 প্রকার, তার মধ্যে আমরা একটা টেন্স শিখলেই হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। আমরা একটা ওই জিনিসটা দেখবো। তাহলে ফিউচার টেন্স 4 প্রকার, তার মধ্যে 1 নম্বর নাম হচ্ছে আমাদের ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্স, এর বাংলা অর্থ হচ্ছে আমাদের কি, সাধারণ ভবিষ্যৎকাল। সাধারণ ভবিষ্যৎকাল, এটা কিন্তু ভবিষ্যৎকালের সাধারণ বক্তব্য। আমি একটু লিখে নেই, ও অভ্যাসগত সত্য কথা বুঝাবে। তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্সের সংজ্ঞাটা এরকম যে ভবিষ্যৎকালের সাধারণ বক্তব্য ও অভ্যাসগত সত্য কথা বোঝালে সেটি হয় আমাদের ফিউচার ইনডিফিনিট টেন্স। কিভাবে, যদি আমি বলি, আমরা উদাহরণের মধ্যে দিয়ে বুঝবো। যদি আমি বলি যে আমি আগামীকাল ঢাকায় যাব, আমি আগামীকাল ঢাকায় যাব, আচ্ছা এটা কি বর্তমান, অতীত, না ভবিষ্যৎ? যাইনি কিন্তু এখনো, আগামীকাল যাব, এটা হচ্ছে ভবিষ্যৎ, তাই কি না? এখন যেতেও পারি, নাও পারি, এটা হলো সাধারণ বক্তব্য, আমার ইচ্ছার উপরে ডিপেন্ড করতেছে। আর আমি বলছিলাম যে যে জিনিসটা আমাদের ইচ্ছার উপরে ডিপেন্ড করে, আমি ইচ্ছা হলে করলাম, না করলে কোনো সমস্যা নেই, এটা হচ্ছে সাধারণ বক্তব্য। তাহলে আমি আগামীকাল ঢাকায় যাব, যেতেও পারি, নাও পারি, ভবিষ্যতের কথা, ফিউচার ইনডিফিনিট টেন্স। আমি রহিম আমার সাথে ইংরেজিতে কথা বলবে, তাহলে রহিম আমার সাথে ইংরেজিতে কথা বলবে, তার মানে কি, এখনো বলেনি বলবে। আচ্ছা, রিতা তার মায়ের পাশে ঘুমাবে, ঘুমায়নি, ভবিষ্যতে ঘুমাবে, ঘুম বাদ দেওয়া যায় না, অভ্যাসগত সত্য কথা, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। আচ্ছা আচ্ছা, উদাহরণ দিই যে আমি আগামী কাল ঢাকায় যাব। এটা স্ট্রাকচারটা আগে দেখে নেই। প্রথমে সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। আমরা জানি এই স্ট্রাকচারটার মধ্যে আমাদের শ্যাল অথবা উইল থাকে, কিন্তু মনে রাখতে হবে যে বর্তমানে এই শ্যালকে অ্যাভয়েড করে আমরা প্রতি ক্ষেত্রেই উইল ব্যবহার করে থাকি। কারণটা কি, যে শ্যাল অপেক্ষা উইলের পাওয়ারটা অনেক বেশি, আর উইল অপেক্ষা শ্যালের পাওয়ারটা কি খুবই কম। তাহলে যে কোনো কাজ করতে গিয়ে বাঙালিরা আমরা কি অলসতা বোধ করি, যে থাক না হয় আজকে না অন্য একদিন করবো, হয় না, এই যে আমাদের একটা অক্ষমতা বা কোনো কাজের প্রতি যে একটা অনীহা, এই আমরা এটা মুখে কতটা প্রকাশ করি জানি না, কিন্তু বাস্তবে করি কিংবা না করি, এই জন্য কাজ করি কিংবা না করি, এই জন্য আমরা শ্যালটাকে অ্যাভয়েড করে উইলটাকেই ব্যবহার করি। এখন করুক কিংবা না করুক, তাও যেন জোরটা একটু দেখায়, সেটা ইংরেজি বাক্যের মধ্য দিয়ে, ঠিক আছে? এই জন্য আমরা ইচ্ছা করলেই যদি মনে করি যে না স্যার আমরা শ্যাল অথবা উইল দুটোই ব্যবহার করব, সেক্ষেত্রে আমি বলে দিচ্ছি যে ফার্স্ট পার্সনের ক্ষেত্রে আমরা শ্যাল ব্যবহার করব, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সনের ক্ষেত্রে আমরা কি উইল ব্যবহার করব। আর যদি মনে করি যে আমাদের শ্যাল ব্যবহার করার প্রশ্নই আসে না, তাহলে প্রত্যেকটা পার্সনের ক্ষেত্রে আমরা এই উইলটাকেই ব্যবহার করব। আচ্ছা, এখন আমি আগামীকাল ঢাকায় যাব, এই বাক্যটাকে আমরা ইংলিশ করব। তাহলে সাবজেক্ট কি আছে, আমি, আই, এন্ড কি আছে উইল, তাহলে আই উইল। তাহলে যাওয়ার ইংলিশটা কি আছে গো, তাহলে ভার্ব ওয়ান নিতে হবে কিন্তু,
আই উইল গো পড়ে যাবা ঢাকায়, টু ঢাকা। আই উইল গো টু ঢাকা কখন? আগামীকাল, তাহলে টুমোরো। তাহলে আই উইল গো টু ঢাকা টুমোরো। তাহলে এই বাক্যটাকে আমরা নেগেটিভ করতে গেলে এখানে আই ওয়ন্ট অথবা আই উইল নট গো টু ঢাকা টুমোরো, ঠিক আছে। আর ইন্টারোগেটিভ করতে গেলে কি উইল আই গো টু ঢাকা টুমোরো। আর যদি আমরা ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ করতেছি সেক্ষেত্রে ওন্ট আই গো টু ঢাকা টুমোরো, ঠিক আছে। ধন্যবাদ সকলকে আমার এই ভিডিওটি দেখার জন্য। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে হবে। আর যারা এই ভিডিওটা দেখছেন ছোট বড় সকলের উদ্দেশ্যে বলছি, আপনাদের ভালোবাসা পেয়েই কিন্তু আমি অগ্রসর হচ্ছি। সুতরাং অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।